নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এই 3 নেতার তদন্ত হোক। আরজিকর কাণ্ডে কাদের নাম ফাঁস করলেন অভয়ার মা? যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন খান স্যার। অ্যাকশনে পুলিশের 3টি বিশেষ তদন্তকারী দল। বন দফতরের জমিতে কার্যালয়, নিজেদের অবৈধ পার্টি অফিস নিজেরাই ভাঙল তৃণমূল। 13 কোটি টাকার দেনা ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মহামেডানের নতুন সভাপতি হুমায়ুন কবির। তৃণমূলে থাকলে আজ আমাকেও জেল খাটতে হতো। শওকতের গ্রেফতারিতে মমতা ফিরহাদকে তীব্র আক্রমণ আরাবুলের। ডুবে যাওয়া নৌকায় পিসি ভাইপোর লড়াই, অভিষেকের খাস লোক শ্রীরামপুরকে ছেটে কি বার্তা মমতার? গাছ কাটা ও পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অর্জুন সিংয়ের। সন্দেশখালীতে দাপটে তৃণমূল নেতার বাড়িতে এসটিএফ এর হারা, পুকুর থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁয়ে ভারত শাসনের নতুন মাইলফলক নরেন্দ্র মোদীর। চন্দ্রনাথ খুঁড়ে এবার গ্রেফতার উত্তরপ্রদেশের গোলু সিং, তদন্তে বিরাট মোড়। সীমান্তে দালাল চক্রের থাবা এড়াতে ব্যর্থ নজরদারি, কুলতলিতে 3.5 বছর পার। সীমান্তে দালাল চক্রের থাবা এড়াতে ব্যর্থ নজরদারি, কুলতলিতে 3.5 বছর পর ধরা পড়ল 18 বাংলাদেশি। দুদিনের লুকোচুরি শেষ, কামালগাছি থেকে গ্রেফতার শওকত মোল্লা। ফিরহাদকে পদত্যাগ করতে বাধ্য করেছেন মমতা, বিস্ফোরক সজল। মেয়ে সাপ্লাই নয়তো বেড পার্টনার, স্বরূপের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? দিল্লিতেও ভাঙন তৃণমূলের, ঋতব্রতর মতো বিক্ষুব্ধ সাংসদের নেতৃত্ব দিচ্ছেন কাকলি। দ্বিতীয় বিয়ে করে প্রথম পক্ষের শিশু সন্তানের সঙ্গে যা করলেন মা, শিউরে উঠছেন সবাই। ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত কলকাতা পুলিশ, ছিঁড়ল পোশাক। জ্বালানির নতুন যুগের সূচনা, দেশ জুড়ে 48 পাম্পে মিলবে নতুন E85 পেট্রোল। তোলাবাজির পর অসিতের নামে ধর্ষণের চেষ্টার অভিযোগ, জেলের পথে প্রাক্তন বিধায়ক বললেন ভগবান বিচার করবেন। ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে তদন্ত শুরু, একাধিক অনিয়মের অভিযোগ অভিষেকের ক্লাবের বিরুদ্ধে, দখলমুক্ত বিধাননগরের মাঠও। তৃণমূল বিধায়ককে চোর বলে বাড়ি ঘেরাও করলেন মহিলারা, বাগনানে বিক্ষোভ সামলাতে গেল কেন্দ্রীয় বাহিনী। তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন, আন্নামলাই নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি। উত্তপ্ত উত্তর দমদম, ত্রাণ পাচারের গাড়ি আটকে চেয়ারম্যানের অফিসে ভাঙচুর, মারধর কাউন্সিলরকে। ভারতে ইবোলার হানা, জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা। সপ্তাহে 2 দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন। কল্যাণীতেই হবে বিমানবন্দর, জোরালো বার্তা শান্তনুর। ওয়াটার মেট্রো নিয়ে কি বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর? তৃণমূলের নতুন কমিটি গঠন, পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল। কর্মী সভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল। দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কোন আলে? সরকারি প্রকল্পে আর দেরি নয়, দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়ালো নবান্ন। স্কুলের তালা ভেঙে মিড ডে মিলের সামগ্রী চুরি, চত্বরে মিলল সিরিঞ্জ ও মাদকের শিশি, নবগ্রামে তীব্র আতঙ্ক। হকারের হকের কথা বলবে কে? ক্লিন দমদম স্টেশনের কানায় কানায় ভেজা চোখ, মিলিয়ে যাচ্ছে অনিলের বাঁশির সুরো। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নিন বিস্তারিত খবর। 2026-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের 15 বছরের রাজত্ব তাসের দেশের মতো এক লহমায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বঙ্গে এখন বিজেপির সরকার, আর নতুন সরকার গঠিত হওয়ার পর তৃণমূল জমানায় ঘটে যাওয়া একের পর এক অপরাধের ফাইল খুলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিশ্রুতি মতো শপথ নেওয়ার পরেই 2024-এ ঘটে যাওয়া আরজিকরের সেই হারহিম করার ঘটনা তদন্ত পুনরায় শুরু করলেন তিনি। আরজিকরের ফাইল খুলতেই প্রথমে 3 পুলিশ কর্তাকে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু 3 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করা নয়, কোন কোন বিষয়গুলো নিয়ে বিভাগীয় তদন্ত করা হবে সেই বিষয়গুলো স্পষ্ট করে জানান তিনি। তারপর স্ক্যানারে আসেন চিকিৎসক অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়। থ্রেট কালচার সহ একাধিক অভিযোগে বিভাগীয় তদন্তের নির্দেশ। এবার এই ঘটনা নিয়ে শিয়ালদা কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই, কিন্তু কোর্ট চত্বরে নিজের মেয়ের সুবিচারের আশায় ফের 3 জনের নাম প্রকাশ্যে আনেন অভয়ার মা। আর তারপর শোরগোল পড়ে রাজ্য রাজনীতিতে। সেমিনার রুমে কারা ছিলেন, টাকা দিচ্ছিলেন কে, কি জানালেন অভয়ার মা? 3 রাজনীতিকদের বিরুদ্ধে নতুন করে তদন্ত চায় অভয়ার পরিবার। নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। এই 3 নেতাকে তদন্তের আওতায় আনার দাবিতে কোর্টে অভয়ার পরিবার। কেন অভয়ার সৎকারে এত তাড়াহুড়া করা হয়েছিল? নেপথ্যে কি কারণ ছিল? প্রশ্ন তুলে শিয়ালদা কোর্টে আবেদন করেন। পাশাপাশি এজলাসে সিবিআইয়ের ভূমিকা নিয়েও ক্ষোভে ফেটে পড়লেন অভয়ার পরিবার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভয়ার মা জানান, সুমিত রায় তপাদার, উনি জানেন না ডেড বডি দেখে গায়ে একটা কম্বল চাপা দিয়ে দেন। যখন দেখছেন তার গায়ে একটা বস্ত্র নেই, এটা ডাক্তার হয়ে ঠিক করলেন কি? কেন তদন্তের আওতায় আনা হবে না?
অন্যদিকে যখন সুমিত রায় সন্দীপ ঘোষকে ফোন করেন, যখন বলেন এখানে ইমার্জেন্সিতে পিজিটির একটি মেয়ে আত্মহত্যা করেছে, আর তখন তিনি বলেন মর্গে পাঠিয়ে দাও। মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা এবং নওদার বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার ক্লাবের তৎকালীন সভাপতি আমিরউদ্দিন ববি পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত করা হয় হুমায়ুনকে। নতুন সভাপতিকে শনিবার দুপুর 2টায় ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। গত কয়েকদিন ধরে মহামেডানের সদস্য ও সমর্থকদের একাংশ আমিরউদ্দিন ববির পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। সেই চাপের মুখেই তিনি দায়িত্ব ছাড়েন। তবে ক্লাব সূত্রে জানা গিয়েছে, সভাপতির পদে পরিবর্তন হলেও বাকি কমিটিগুলি আপাতত অপরিবর্তিত থাকবে। আগামী 1 মাস নতুন সভাপতির নেতৃত্বে ক্লাবের কার্যক্রম এবং আর্থিক পরিস্থিতির উন্নতি কতটা হয় তা দেখার পর ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে জর্জরিত মহামেডান, সেই কারণেই বর্তমান কমিটির পরিবর্তনের দাবি বারবার উঠেছিল সদস্য সমর্থকদের মধ্যে। বিধানসভা নির্বাচনের পর সেই দাবি আরও জোরালো হয়। আর্থিক সমস্যার সমাধান খুঁজতে সম্প্রতি ক্লাব কর্তৃপক্ষ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছিল। পাশাপাশি নতুন স্পন্সর খুঁজে আনার ক্ষেত্রেও তাদের সহযোগিতা চাওয়া হয়। বর্তমানে মহামেডানের উপর প্রায় 13 কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। একই সঙ্গে আগামী মরশুমের জন্য দল গঠনের কাজও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থাভাবে সেই প্রক্রিয়া কার্যত থমকে। কয়েক মাস আগে নওশাদ সিদ্দিকী দাবি করেছিলেন, কলকাতার অন্যান্য বড় ক্লাবের মতো মহামেডান পর্যাপ্ত সরকারি সহায়তা পায়নি। অন্যদিকে হুমায়ুন কবিরও ক্লাবের আর্থিক অচলাবস্থা কাটাতে উদ্যোগী হওয়ার আশ্বাস দিয়েছিলেন। উল্লেখ্য, এই মরশুমে দ্বিতীয়বার আইএসএল-এ খেলার সুযোগ পেয়েছিল মহামেডান স্পোর্টিং। তবে ট্রান্সফার ব্যান এবং ঠিকমতো দল গঠন করতে না পারার কারণে প্রত্যাশিত ফল করতে পারেনি তারা। গোটা মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থেকে আইএসএল থেকে অবনমনও হয়েছে সাদা কালো ব্রিগেডের। দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে শওকত মোল্লা ও আরাবুল ইসলামের অম্লমধুর সম্পর্ক কারোর অজানা নয়। একসময় দুজনকে এক মঞ্চে এনে হাত মিলিয়ে দেওয়ার জন্য স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কেও ময়দানে নামতে হয়েছিল, কিন্তু তাতে যে বরফ গলেনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে শওকত মোল্লা গ্রেফতার হতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন আরাবুল ইসলাম। শুধু আনন্দ প্রকাশ করাই নয়, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং ববি হাকিমের বিরুদ্ধে কোটি কোটি টাকার লেনদেনের মারাত্মক অভিযোগ এনেছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আইএসএফ নেতা আরাবুল ইসলাম স্পষ্ট জানান, শওকত মোল্লাকে এনআইএ গ্রেফতার করে একদম ঠিক কাজ করেছে। আমি এই ঘটনায় অত্যন্ত খুশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেন একজনও তৃণমূল কর্মী আর না থাকেন। ওনার কপালে এখনো অনেক দুঃখ লেখা আছে। আসলে ওই পরিবারের সবাই চোর। রাজ্যে ক্ষমতা বদলের পর এনআইএর এই বড় পদক্ষেপ এবং তার রেস ধরে আরাবুল ইসলামের এই বিস্ফোরক ইন্টারভিউ যে দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি গোটা রাজ্যের রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দেবে তা বলাই বাহুল্য। নির্বাচনে বড়সড় ধাক্কা খাওয়ার পর রাজ্য রাজনীতিতে তোলপাড়। দলে একের পর এক বিধায়কের অসন্তোষের জেরে এবার ঝটকায় রাজ্যের সমস্ত কমিটি ভেঙে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই তৃণমূলের ছাত্র সংগঠনে ঘটে গেল এক বড়সড় রদবদল। তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো প্রিয়াঙ্কা অধিকারীকে। কিন্তু এই রদবদলের আড়ালে কি আসলেই চলছে এক গভীর অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই? যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণাঙ্কুরকে সরিয়ে দিয়ে কি স্রেফ রুটিন বদল, নাকি বিপর্যয়ের পর ভাইপোর ডানা ছেটে নিজের পুরনো প্রহরীদের হাতে দলের রাশ ফেরাতে চাইলেন মমতা? রাজনৈতিক মহলের অন্দরে এখন এই নিয়েই তীব্র জল্পনা। নির্বাচনী বিপর্যয়ের পর যখন একের পর এক বিধায়ক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, ঠিক তখনই সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন দলনেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে দলের ভেতরের এই ভাঙন এবং ক্ষোভ সামাল দিতেই এই চরম সিদ্ধান্ত। আর সেই রদবদলের প্রথম কোপটি এসে পড়ল ছাত্র সংগঠনের শীর্ষ পদে। রাজনৈতিক মহলে গুঞ্জন, তৃণাঙ্কুর ভট্টাচার্য ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবিরের অন্যতম বিশ্বস্ত মুখ। কিন্তু দলকে নতুন করে গোছানোর এই প্রক্রিয়ায় যেভাবে চন্দ্রিমা ভট্টাচার্যের মতো প্রবীণ নেতাদের সামনে আনা হচ্ছে এবং তৃণাঙ্কুরকে সরিয়ে প্রিয়াঙ্কা অধিকারীকে দায়িত্ব দেওয়া হলো, তাতে অনেকেই পিসি ভাইপোর ক্ষমতার লড়াইয়ের ছায়া দেখেছেন। বিরোধীদের কটাক্ষ, দল সংকটে পড়তেই কি তবে ভাইপোর নব্য তৃণমূল ফর্মুলা ঝেড়ে ফেলে পুরনো বিশ্বস্তদের ওপরই ভরসা রাখছেন মমতা? প্রশ্ন, সমস্ত কমিটি ভেঙে দিয়েও কি দলের অন্দরের ফাটল ঢাকা যাচ্ছে? এই ব্যাপক রদবদল কি আদতে ডুবে যাওয়া নৌকাকে বাঁচানোর এক মরিয়া চেষ্টা নয়? প্রশ্ন 2, তৃণাঙ্কুরকে সরিয়ে যে প্রিয়াঙ্কা অধিকারীকে আনা হলো, তিনি কি তবে পিসির শিবিরের নিয়ন্ত্রণে ছাত্র সংগঠনকে রাখার নতুন চাল? ছাত্র সংগঠনের রাশ কি তবে ভাইপোর হাত থেকে কেড়ে নেওয়া হলো? প্রশ্ন 3, বিদায়ী সভাপতি তৃণাঙ্কুরকে ব্যর্থতার কারণে সরানো হলে আবার কেন
তাকে দলের রাজ্য কার্যকরী কমিটিতে জায়গা দেওয়া হলো। একেই কি বলে চোখ ঠাড়ানি রাজনীতি? সংকটের মুখে পড়ে সব কমিটি ভেঙে দিলেও দলের ভেতরের অবিশ্বাস আর ফাটল কতটা ঢাকা যাবে তা সময়ই বলবে। তবে অভিষেক ঘনিষ্ঠ তৃণাঙ্কুরকে সরিয়ে প্রিয়াঙ্কাকে আনা যে স্রেফ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং দলের অভ্যন্তরীণ সমীকরণ বদলের এক বড় ইঙ্গিত, তা নিয়ে রাজনৈতিক মহলে কোনো সন্দেহ নেই। এই প্রতিবেদনে প্রকাশিত সমস্ত বিশ্লেষণ ও পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের জল্পনা এবং বিরোধী শিবিরের দাবির উপর ভিত্তি করে তৈরি। পোর্টাল কর্তৃপক্ষ এর সত্যতা এককভাবে দাবি করে না। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং। শুক্রবার হালিশহর লোক সংস্কৃতি ভবনে রাজ্য সরকারের একটি গাছ মায়ের নামে কর্মসূচির উদ্বোধন করতে এসে তিনি গাছ কাটা ও পুকুর ভরাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বিগত কয়েক বছরের বিভিন্ন এলাকায় নির্বিচারে গাছ কাটা হয়েছে এবং অসংখ্য পুকুর ভরাট করা হয়েছে। এর ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়লেও অনেক ক্ষেত্রে এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। অর্জুন সিং জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট ডিভিশনাল ফরেস্ট অফিসারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার বক্তব্য, পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। মন্ত্রী আরও বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, সাধারণ মানুষেরও কর্তব্য। তাই সকলকে বেশি করে গাছ লাগানো, জলাশয় সংরক্ষণ এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিক ও পরিবেশ প্রেমীরাও উপস্থিত ছিলেন। তৃণমূল নেতার বাড়ি লাগোয়া পুকুরে অস্ত্রের ভান্ডার, সন্দেশখালীতে হানা এসটিএফের। সন্দেশখালীর মণিপুরের দাপুটে তৃণমূল নেতা রবিন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে যান তদন্তকারীরা। দুজনেই শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। তাদের বাড়ি লাগোয়া এলাকার পাশাপাশি তল্লাশি চলে পুকুরেও করা হচ্ছে। খবর চাউর হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। প্রচুর লোকজন এলাকায় ভিড় করতে শুরু করেন। এসটিএফের তদন্তকারীদের সঙ্গে সন্দেশখালী থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও এলাকায় রয়েছেন। তল্লাশি চলছে গোটা এলাকাতে। দুই ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই এলাকার সাধারণ মানুষের উপর অত্যাচার চালানোর অভিযোগ রয়েছে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের। এখন অস্ত্র উদ্ধারের খবরে সুর চড়াচ্ছে বিজেপিও। বিজেপি বিধায়ক সজল ঘোষ বলছেন, পুকুর থেকে তো আগে মাছ উঠতো, তৃণমূল না থাকলে তো জানতেই পারতাম না গুলি, বোমা, বন্দুক এগুলোও নাকি ওঠে। এরা আসলে পৃথিবীর নবম আশ্চর্য। এখানেই না থেমে সুর আরও চড়িয়ে তিনি বলেন, এরা রাজ্যটাকে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল। সেটা প্রতিদিন প্রমাণ হচ্ছে। যদি নির্বাচনের ফলাফল উদ্ধার হতো তাহলে তো আগ্নেয়াস্ত্রগুলো আর পুকুর থাকতো না, সাধারণ মানুষের উপর হামলা হতো। এরা যেন একদিনই জেলের বাইরে বের হতে না পারে, তার জন্য সরকারের কাছে আবেদন করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলার উত্তরপ্রদেশের বালিয়া থেকে একজনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম গোলু সিং ওরফে টাইগার। সূত্রের খবর, বালিয়া থেকে গ্রেফতার হওয়া এই গোলুকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনছেন তদন্তকারীরা। এর আগে সিবিআই উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা রাজকুমার সিংকে মুজফ্ফরনগর থেকে গ্রেফতার করেছিল। রাজকুমার সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু মনু একটি পুরনো গ্যাংস্টার অ্যাক্ট মামলায় বালিয়া আদালতে আত্মসমর্পণ করে। তার কিছুক্ষণের মধ্যে সিবিআই তার বন্ধু গোলু সিংকে গ্রেফতার করে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনে তদন্তভার নিয়েছে সিবিআই। এই ঘটনায় পুনরায় মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থা। সেই সঙ্গে সিবিআই ডিআইজি পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সূত্রের খবর, গ্রেফতার হওয়া বিক্কি মৌর্য এবং ময়ঙ্ক মিশ্রর বিরুদ্ধে আগেও মামলা রয়েছে, আর তাদের বিরুদ্ধে লুকিয়ে থাকতে পারে সাহায্যকারী বিশাল শ্রীবাস্তবের বিরুদ্ধেও প্রায় 10টি মামলা নথিভুক্ত আছে। অন্যদিকে গ্রেফতার হয়েছে অন্যতম প্রধান অভিযুক্ত রাজ সিং। এই গ্রেফতারির পরই তদন্তে উঠে এসেছে বিহার এবং পূর্বাঞ্চল এলাকার পেশাদার শুটারদের একটি দলের জড়িত থাকার সম্ভাবনা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে নৃশংসভাবে খুন করা হয়েছিল শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। সেই খুনের মামলায় সিবিআই এবং মুজফ্ফরনগর পুলিশের যৌথ অভিযানে রাজকুমারকে আটক করা হয়। জানা গিয়েছে, হরিদ্বার থেকে দিল্লির দিকে পালানোর চেষ্টা করছিল রাজকুমার। সেই সময় NH-58 জাতীয় সড়কের ছাপার টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রাজকুমার সিং এর বাড়িও উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে পুলিশের বিশেষ অভিযানে 18 জন বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনাটি সীমান্ত নিরাপত্তা এবং
অভ্যন্তরীণ নজরদারির ব্যবস্থার বড়সড় গলদকে আবারও সামনে এনে দিয়েছে। মঙ্গলবার গভীর রাতে কুলতলি থানার গোদাবর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই অনুপ্রবেশকারীদের আটক করে, যাদের মধ্যে 6 জন শিশুও রয়েছে। আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, বাংলাদেশে তীব্র অর্থনৈতিক সংকট এবং কর্মসংস্থানের অভাবের কারণেই মূলত তারা ভারতে অনুপ্রবেশ করেছিল। সীমান্ত পার হতে তারা স্থানীয় দালাল চক্রের সাহায্য নেয়, যা সীমান্তের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে নির্দেশ করে। ভারতে ঢোকার পর তারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং কুলতলির স্থানীয় ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ শুরু করে। গত 3-3.5 বছর ধরে তারা কোনো বৈধ নথিপত্র ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে এই এলাকায় বসবাস করছিল। সস্তা শ্রমের চাহিদা এবং স্থানীয় স্তরে সঠিক পরিচয় যাচাইয়ের অভাবই এই অনুপ্রবেশকারীদের দীর্ঘ সময় ধরে লুকিয়ে থাকতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের করা পদক্ষেপ ও সম্ভাব্য প্রভাব। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ফলে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। কুলতলির এই ঘটনাটি তারই ধারাবাহিক অংশ। এই ধরনের কঠোর অভিযানের ফলে সীমান্ত এলাকায় দালাল চক্রের সক্রিয়তা কমবে এবং জাতীয় নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধৃতদের সমস্ত নথিপত্র এবং পরিচয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের কাজ চলছে। এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বিশেষ হোল্ডিং সেন্টারে পাঠানো হবে এবং পরবর্তীতে কেন্দ্রীয় ও রাজ্য কর্তৃপক্ষের সমন্বয়ে আইনি উপায়ে বাংলাদেশে ডিপোর্ট বা ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।